আমরা সাংবাদিকরা যখন কাজের জন্য ফিল্ডে যাই না, আপনারা জনপ্রতিনিধিরাও যান, আমরাও যখন যাই, মানুষের কথা ভীষণভাবে বুঝতে পারি যে তারা কি চাইছেন, তারা কি বুঝছেন, তারা কি আশা করেছিলেন, তারা কি পাচ্ছেন। 100 দিন জানি একটা সরকারের যে পুরো মেয়াদ হয় তার মধ্যে মাত্র 5%, কিন্তু এই 5%ই কতটা কাজে লাগলো। আর আমি যখন এই রাজ্যে দাঁড়িয়ে কথা বলছি, আর এই রাজ্যে একসঙ্গে পাহাড় রয়েছে, একসঙ্গে সমুদ্র রয়েছে, জঙ্গল রয়েছে, এবং জঙ্গলের ধরনও কিন্তু আলাদা। তাই পর্যটনটা কিভাবে সেজে উঠছে, পর্যটনে কোনো নীতি রয়েছে? পর্যটনের 5 নীতি ঠিক করেছে TV9 বাংলা। সেই 5 নীতি নিয়ে প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শঙ্কর দা, স্টেজে আসার জন্য অনুরোধ করব। সবাইকে বলবো একটু প্লিজ হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান, কারণ উনি যথেষ্ট ব্যস্ত। আর পর্যটন মন্ত্রী একেবারে আদ্যপান্ত বাঙালি সাজে যেখানেই যান। কি বলবো, কেমন আছেন বলুন আগে। এই সময়টা হচ্ছে খুশি থাকার সময়। দীর্ঘদিন পর মানুষ নিজের যে একটা ঘেরা টোপের মধ্যে আটকে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে নিজের মনকে উন্মুক্ত করে সে কথা বলতে পারছে। আমার মনে হয় সেটাই হচ্ছে আমাদের এই সময়কালে সব থেকে বড় প্রাপ্তি। এইটা তো সবে শুরু হলো, আমাদের কথা কিন্তু আরো আছে, আরো অনেক গল্প করো, আরো অনেক প্রশ্নের উত্তর খুঁজবো। শঙ্কর দা, প্লিজ আপনি আপনার চেয়ারটা নিন। আর যাদেরকে ছাড়া আজকের এই অনুষ্ঠান একদম হতো না, তাদের নাম তো অবশ্যই করতে হবে। কিন্তু যখন রাজ্যের পর্যটন মন্ত্রীকে আমি স্টেজে ডেকে নিলাম, আমাদের দিক থেকেও তো একটা দায়িত্ব রয়েছে সম্মান জানানো। তাকে সম্মান জানানোর জন্য আমি কাকে ডেকে নেবো? তাকে সম্মান জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের CHRO দেবলীনা সান্যাল মজুমদারকে। প্লিজ ম্যাম, স্টেজে আসুন। আর সম্মান জানানোর জন্য অবশ্যই শঙ্কর দা আরেকটু উঠতে হবে, একটু কষ্ট করতে হবে। ম্যাম প্লিজ, প্লিজ সবাই আসতে কেন, মানে চুপচাপ থাকবেন না। রাজ্যের পর্যটন মানে একটা হ্যাপেনিং সেক্টর, আমরা প্রত্যেকে ঘুরতে যেতে ভালোবাসি। সেই মন্ত্রীকে যখন পাশে পেয়েছি, তাই স্বাভাবিক আমাদের দায়িত্ব হচ্ছে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া। শঙ্কর দা, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের রাজ্যে সব কিছু আছে, কিন্তু পর্যটনে কোনো নীতি নেই বলা হয়। পাহাড় আছে, জঙ্গল আছে, পাহাড়ের জঙ্গল রয়েছে, আবার সুন্দরী গাছেরও জঙ্গল রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আমাদের গর্ব রয়েছে, কিন্তু কোনো নীতি নেই। আপনি কি ক্ষমতায় এসে কোনো নীতি আনতে পারলেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে TV9-এর এই অনুষ্ঠানকে, যার মধ্যে দিয়ে মানুষের প্রত্যাশার ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 100 দিন অতিক্রান্ত হয়েছে, এই সরকারের দিক নির্দেশিকা, এই সরকার কোন পথে চলতে চাইছে তার কিছু কথা আপনারা তুলে ধরছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাঙালিরা বা আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমরা বর্ন টু লিড, রেডি টু রাইজ। আমাদের প্রত্যেকের উপলব্ধি হয়েছে যে বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে মান আশা করেন, আমাদের দেশের বা বিশ্বে পশ্চিমবঙ্গের যে পরিচিতি, সেই পরিচিতির কোথাও একটা পতন ঘটেছে। আর পতনের কোনো শব্দ হয় না, সেটা আমরা জানি। একসময় একটা কথা বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো সেই জায়গায় বাঙালি চিরকাল নেতৃত্ব দিতে পছন্দ করে, আমরা কখনো অনুসরণকারী হিসেবে কাজ করি না। কিন্তু এই সময়কালে যদি আমরা বিগত সরকারগুলোকে দেখে থাকি, তারা চেষ্টা করেছেন কপি ক্যাট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার। পর্যটনের ক্ষেত্রেও তার একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি। সবথেকে হতাশাজনক বিষয় ছিল যখন আমি শুনলাম যে পর্যটন দপ্তর তার টোটাল অ্যালোকেটেড বাজেটের 20% পর্যন্ত তারা খরচ করতে ব্যর্থ হয়েছে। পর্যটনের যে কোনো দিশা ছিল না। আমি দুর্নীতি ইত্যাদি বিষয়ে আমি ছেড়ে দিন, কিন্তু এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পর্যটন দপ্তরটি আসলে ওই ধুলো পড়া একটি দপ্তরে, মাকড়সার জালে আবদ্ধ একটি দপ্তরে পরিণত হয়েছিল। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। প্রথম
বিভিন্ন পর্যটনের স্টেক হোল্ডারদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে আমরা আমাদের পলিসি তৈরি করেছি। 5 পয়েন্ট পলিসি, ফ্রম পোটেনশিয়াল টু পারফরমেন্স, ট্যুরিজম ফর অল, reimagining the brand of Bengal, gateway of the East and partnership of progress. এই যে 5টি আমাদের স্ট্র্যাটেজিক পলিসি, এই পলিসিকে ধরে ধরে আমরা যে কাজ এই 100 দিনের মধ্যে করে ফেলতে পেরেছি, যে হোমস্টে পলিসি আমরা ইতিমধ্যে জমা করেছি, ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসি হিসাবে সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে, ইনভেস্টমেন্ট পলিসি সরকার তৈরি করছে, সেই পলিসিতে ট্যুরিজম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। আমরা 365 ডেজের ট্যুরিজম ম্যাপ আমরা তৈরি করেছি। আমরা বিভিন্ন ধরনের সার্কিট, সেটা রিলিজিয়াস সার্কিট হতে পারে, সেটা হেরিটেজ সার্কিট হতে পারে, সেটা ওয়াটার ট্যুরিজম হতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই মুহূর্তের নীতি ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন, সেখানে কেন্দ্রের সরকারের সাথে কথা বলে 2টো গ্লোবাল ডেস্টিনেশন পশ্চিমবঙ্গে আমাদের হবে, একটা অবশ্যই দার্জিলিং, আরেকটি সুন্দরবন এবং দীঘার মধ্যে একটি আমরা গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলব। আমরা মিরিককে আমাদের ট্যুরিজমে ক্যাপাসিটি বলে একটা শব্দ নিয়ে চর্চা হওয়া দরকার, ওভার ক্রাউডেড, ওভার ফ্লাডেড যদি একটা পপুলার প্লেস হয়ে যায়, সেখানে হাই এন্ড ট্যুরিস্টরা যেতে চায় না, আমরা সেই জায়গায় মিরিককে অল্টারনেটিভ ট্যুরিস্ট প্লেস হিসাবে আমরা গড়ে তোলবার চেষ্টা করছি। প্রসাদে ইতিমধ্যেই প্রায় আমরা 165 কোটি টাকার ডিপিআর আমরা আপলোড করেছি। সারা ট্যুরিজম ডিপার্টমেন্ট এই মুহূর্তে প্রায় 1000 কোটি টাকার আমরা কাজ হাতে নিয়েছি। আমি শুধু এইটুকু বলতে পারি, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হবে এবং পশ্চিমবঙ্গের ট্যুরিজম ডিপার্টমেন্ট শুধু পর্যটকদের গন্তব্যস্থল হিসাবে নয়, ভবিষ্যতে এই রাজ্যের সরকারের কর্মসংস্থান এবং রাজস্ব সংগ্রহের দিক থেকে ওয়ান অফ দ্য লিডিং ডিপার্টমেন্ট হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব, এটা আমরা দায়বদ্ধ। একদম শঙ্করদা, আমার মনের কথা হয়তো বুঝে গেলেন, মানে শিল্প ইন্ডাস্ট্রি, পর্যটনটাও তো একটা বড় শিল্প। তো এই পর্যটন ক্ষেত্রে শুধুমাত্র পিপিপি মডেল না রেভিনিউ আদায়, কোন লক্ষ্যে সরকার এগোবে? এবং তার পাশাপাশি আমরা জানি বর্তমানকালে ডিজিটাল দুনিয়াটা তো ভীষণ স্ট্রং। আমরা যখন অন্য কোনো রাজ্যে যাই, এমপি বলুন, গুজরাট বলুন, রাজস্থান বলুন, তাদের নিজস্ব পোর্টালটা ভীষণ স্ট্রং। সেখানে ভিজিট করলে আপনি একসঙ্গে সব কিছু পেয়ে যাচ্ছেন, গাড়ি ভাড়া করবেন, হোটেল বুক করবেন, এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা নিয়ে কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? আমি বুঝতে পারলাম আপনার একটা সাংঘাতিক বড় প্ল্যান রয়েছে। প্রথমত আমি বলি যে আমার কোনো বড় প্ল্যান নেই। আমি মন্ত্রী হিসাবেও শিশু, 3 মাস বয়স হয়নি, 3 মাস বয়স হয়েছে। ফলে শিশু মন্ত্রীর পক্ষে এত বড় প্ল্যান করা সম্ভব নয় যদি না আমি সরাসরি মানুষের সাথে যোগসূত্রটাকে তৈরি না করি। তো প্রথমত আমরা বলি, ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, আমরা খুব দ্রুত লঞ্চ করব। আমরা 15 বছর পর আমাদের বাংলার যে পর্যটন, পশ্চিমবঙ্গের পর্যটনের নতুন লোগো আগামী 4 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা অ্যাপস তৈরি করেছি, যে অ্যাপসের মধ্যে সমস্ত কেন্দ্র এবং রাজ্যের সরকারের নিয়ম মেনে নিবন্ধীকরণ যারা করবেন, ফ্রম হোটেলিয়ার্স টু ট্যাক্সি অপারেটার্স, কি বুকিং অপারেটার্স, ট্রাভেল এজেন্সি, তাদের নাম সেখানে থাকবে। উইল গো ফর দ্য অ্যাগ্রেসিভ মার্কেটিং, উইল আস্ক এভরি ট্যুরিস্ট টু ফলো দ্য অ্যাপ, এবং সেখানে যারা রেজিস্টার্ড আছে আমরা বলবো তাদের মাধ্যমে আপনারা বুকিং ইত্যাদি তৈরি করুন। ইতিমধ্যে আমরা আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আমরা একটি হেল্পলাইন, আমি সিপি সাহেবকে অনুরোধ করেছিলাম, সেটা লঞ্চ করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে 250 টাকা থেকে 35,000 টাকা পর্যটকরা ফেরত পেয়েছে। রুম ক্যান্সেলেশন থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পর্যটকরা যাতে না ভোগে তার জন্য আমরা প্রত্যেকটি জেলায় আমরা ট্যুরিস্ট হেল্পলাইন তৈরি করছি এবং রাজ্যে একটি মূল মনিটরিং যে কেন্দ্র আমরা তৈরি করব। উই হ্যাভ আ ভেরি লার্জ স্কেল অফ প্ল্যান। আমি আজকের এই ছোট সময়ে সব জিনিস তুলে ধরতে চাই না, শুধু এইটুকু আমি বলতে পারি আপনাকে, আমি মনে করি পর্যটন শিল্পের সবথেকে বড় ব্র্যান্ড হচ্ছে পর্যটক ইটসেলফ।
আমরা যদি পর্যটকের মাধ্যমেই আমরা পর্যটক আনতে পারি, ফলে সেই কাজটা আমরা করতে চাই। পর্যটকদেরকে আমরা সেই স্বাগত করতে চাই যাতে তারা অর্থাৎ এই অতিথি হিসাবে তারা যে উষ্ণতা নিয়ে যাবেন, সেই উষ্ণতাই ভবিষ্যতের পর্যটকদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসবার ক্ষেত্রে একটা পাথওয়ে তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। শঙ্করদা, আমার একটা প্রশ্ন তাহলে আর করতেই হবে না, যে বাংলার পর্যটনে কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডার কি ভাবনা চিন্তা করেছেন? মানে আপনি বললেন পর্যটকরাই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছে, কারণ তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তাহলে বাংলা পর্যটক আসবে। তাহলে আমি অন্য একটু প্রশ্নের দিকে যাই। আমি যেমন কোনো পর্যটককে ক্ষুণ্ণ করব না, সে যেটা চেয়ে এসেছে সে সেটা নিয়েই ফিরবে। তার পাশাপাশি আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, পর্যটককে খুশি করতে গিয়ে আমি প্রকৃতিও নষ্ট করব না, আমার যে ট্রেজার বা সম্পত্তি রয়েছে সেটাও নষ্ট করব না। এই যে বিভিন্ন জায়গায় রিসর্ট তৈরি হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, আপনি উত্তরবঙ্গের মানুষ, আপনি হয়তো খুব কাছ থেকে দেখেছেন গরুমারা, গজলডোবা, নেতাদের পকেট ভরেছে দুর্নীতিতে। মানে এইগুলো কি রুখতে পারবেন? দেখুন, সমস্তটাই নির্ভর করে সদিচ্ছা এবং মানসিকতার উপরে। ব্যক্তি মানুষ, তাদের একটা বড় ভূমিকা আছে, সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু করেছি। আমি শুধু এইটুকু বলবো, গত 5 বছর যখন আমি বিধানসভায় বিরোধী দলের বিধায়ক ছিলাম, তখন পরিবেশ নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে করেছি। আমি ফরেস্ট কনজারভেশন হোক, ইললিগাল মাইনিং হোক, অবৈধ ক্রাশার হোক, প্রায় প্রতিটি ক্ষেত্রেই একটা ভূমিকা উত্তরবঙ্গে আমরা নিয়েছি। এবং সেই সময় জনপ্রিয়ভাবে আমি এই স্লোগানটাকে তুলেছিলাম যে সব কিছু লুট করা হয়ে গিয়েছে, এখন প্রকৃতিকেই লুট করা বাকি। এটাই হচ্ছে তৎকালীন যারা সরকারে ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতি বান্ধব, ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম, সাস্টেনেবল ট্যুরিজম, তার উপরেই আমার সবথেকে বেশি ভরসা। এবং তার জন্য সবথেকে আমার অন্তত প্রাপ্তি, আমরা যারা একসাথে এমএলএ হোস্টেলে নিচে গেটের সামনে যে বারান্দা, সেই বারান্দায় বসে আমরা আড্ডা মারতাম, তাদের প্রায় প্রত্যেকেই আমরা মন্ত্রী হয়েছি। আমার সাথে যে আড্ডা মারতো, এই বন দপ্তরের মন্ত্রী হয়েছে, তার নাম হচ্ছেন মনোজ রাও। আমার সাথে আরেকজন মন্ত্রী হয়েছেন, তার নাম হচ্ছে বিশাল লামা। তো আমরা সব উত্তরবঙ্গের ছেলে 10 জন আমরা মন্ত্রী হয়েছি। বেশিরভাগ উত্তরবঙ্গের ছেলেরা বা আমরা যারা জনপ্রতিনিধি তারা হোস্টেলে থাকি, আমাদের বন্ডিং স্বাভাবিকভাবেই বেশি, কথা দিতে পারি। ইন্ট্রা ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন, যেভাবে ইনভেস্টমেন্ট পলিসিতে আমাদের ক্যাবিনেট অ্যাপ্রুভ কমিটি আছে, সেখানে আমি আছি, ঠিক একইভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়েই আমরা ইন্টার ডিপার্টমেন্ট একটা পদ্ধতি মেনে আমরা কাজ করছি। যেরকম আমাদের এখানে কলকাতার ওয়েটল্যান্ডের কনজারভেশনের প্রশ্ন থেকে শুরু করে, আমাদের পুরুলিয়ার যে ফরেস্ট ইত্যাদি তার যে কনজারভেশন ইত্যাদি থেকে শুরু করে নর্থ বেঙ্গল, আই এম ভেরি মাচ হোপফুল দ্যাট কোঅর্ডিনেটিং এফোর্ট আমাদের সরকারের এবং সমাজের, সেটা পশ্চিমবঙ্গের পর্যটনকে একটা নতুন মাত্রা দেবে। এর পাশাপাশি একটা রিলেটেড প্রশ্ন, যে তাহলে হোমস্টে পলিসি বা হোমস্টেগুলোর নজরদারি নিয়ে কি কোনো বিশেষ ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, হোমস্টে বলতে নানা ধরনের হোমস্টে হয়। সাধারণভাবে যা আমরা হোমস্টে বুঝি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং কি ডুয়ার্সে হয়েছে, এখন মেডিকেলের ক্ষেত্রেও আমরা ওয়েলনেস এর জন্য হোমস্টে, পুরুলিয়াতেও বেশ কিছু হোমস্টে, সুন্দরবনে এসছে। এই নিয়ে আমাদের হোমস্টে ওনারদের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং তাদের আমরা পরামর্শ নিয়েছি। পরামর্শ নেওয়ার পরে আমরা একটা পলিসি ড্রাফট করেছি। সেই ড্রাফট আমরা ইতিমধ্যে সরকারের কাছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা জমা দিয়েছি। পুরো অ্যাপ্রুভাল পেলে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার সমন্বিত যে একটা গাইডলাইন, মনে রাখবেন ট্যুরিজম হচ্ছে এমন একটা দপ্তর, যে দপ্তর না কেন্দ্রের তালিকায় আছে, না রাজ্যের তালিকায় আছে, না যুগ্ম তালিকায় আছে, এটাকে পাখা মেলতে দেওয়া হয়েছে। সেই পাখা মেলা দপ্তরে যদি আমাদের কোনো আইন আমরা তৈরি করতে পারবো না, কিন্তু আমরা বিধিবদ্ধ কিছু নির্দেশিকার মধ্যে দিয়ে এই ট্যুরিজম সেক্টর যাতে ডেট্রিমেন্টাল টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট না হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সো উই আর ওয়ার্কিং অন ইট। পাখা মেলার কথা বললেন, আমার শেষ প্রশ্ন, মানে আমার দিক থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই পাখায় ভর করে বিদেশি পর্যটক কতটা বাংলায় আসবে? কারণ বাংলাই একমাত্র কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বিদেশি পর্যটকের ক্ষেত্রে, এবং শুধুমাত্র দুর্গাপুজোর সময় দেখা যায়।
দেখুন, যদি পর্যটকদের মনস্তত্ত্ব বিচার করি, ইতিমধ্যে আমি খড়গপুর আইআইটির সাথে কথা বলেছি, কোন কোন রাজ্য থেকে মানুষ ঘুরতে ভালোবাসেন আমরা তার ডাটা এক্সট্র্যাক্ট করেছি। যে যে রাজ্যের মানুষ ঘুরতে ভালোবাসেন তাদের কাছে আমরা কিভাবে বাংলাকে নিয়ে যাব তার আমরা রূপরেখা তৈরি করেছি। এবার আমি নিশ্চয়ই উত্তরাখণ্ডে গিয়ে দার্জিলিং সেল করব না, আমাকে কোথায় কোনটা সেল করতে হবে সেটা আমরা ইতিমধ্যে দেশের অভ্যন্তরে করেছি। আর বাইরে যাওয়ার প্রশ্নে গত 15 বছরে কোনো ধরনের ট্রাভেল মার্টে এই রাজ্যের সরকার অংশগ্রহণ করেনি। আর আমরা আমাদের সরকার ঠিক করেছি আমাদের রাজ্যের বাইরে নয়, দেশের বাইরে আমরা আমাদের বিভিন্ন ট্রাভেল মার্টে আমরা অংশগ্রহণ করব এবং পশ্চিমবঙ্গকে বিশ্বের মানচিত্রে, পর্যটন মানচিত্রে তুলে ধরবার দায়িত্ব আমাদের, যেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপরে ন্যস্ত করেছেন, প্রধানমন্ত্রী আমাদের উপরে আশা রেখেছেন। উই প্রমিস কি পশ্চিমবঙ্গকে আমরা বিশ্বের মানচিত্রে, পর্যটন মানচিত্রে তুলে ধরব। তার মানে শঙ্করদা এটা বলতে চাইছেন যে আপনি শুধুমাত্র বাংলা একা নয়, এটাই কি সেন্ট্রাল এবং স্টেট এক সরকার হওয়ার লাভ, মানে কেন্দ্র রাজ্য একসঙ্গে হয়ে প্রত্যেকটা রাজ্যকে একেবারে যোগাযোগ করে বাংলার পর্যটনের উন্নয়ন, আপনি বললেন অন্যান্য রাজ্যের সঙ্গেও কথা বলা হবে যে কোথা থেকে ঘোরানো হবে। দেখুন, 23টি রাজ্যের পর্যটন মন্ত্রীদেরকে নিয়ে আমরা অতি দ্রুত আমাদের রাজ্যে একটি সেমিনার করব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এই কথা বারংবার বলা হয়েছে। বাট হোয়াট ইজ দ্য স্পিরিট অর হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডাবল ইঞ্জিন সরকার, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে এবং আমরা সেটা আগামী 5 বছরে আমাদের কাজের মধ্যে দিয়ে প্রুভ করব, কথার মধ্যে দিয়ে। একদম, আগামী 5 বছরের দিকে আমাদের নজর থাকবে। আমার দিক থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের প্রশ্ন নেওয়ার পালা। আমি প্রথমেই মিস্টার রায় আপনাকে বলবো, আপনার প্রশ্ন। মিস্টার সচ্চিদানন্দ রায়, চেয়ারম্যান ইডেন রিয়েলটি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, প্লিজ স্যার আপনার প্রশ্ন। মাননীয় মন্ত্রী মহাশয়, আপনাকে যা এখন পর্যন্ত শুনেছি তারপরে মনে হচ্ছে আমার পুরো প্রশ্নগুলোই চেঞ্জ করে দিতে হবে। আমি তো তৈরি করে এসেছিলাম দুটো প্রশ্ন যেভাবে আমাকে বলা হয়েছিল, তবু আছে প্রশ্নের এখনও একটু ভ্যালু আছে। আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি অনেক অলরেডি উত্তর দিয়ে ফেলেছেন, তবু কিছু ভাগ রয়ে গেছে, সেগুলো অন্তত যদি আমি উত্তর পেতে পারি আমার অনেক খুশি হবে। আমি বলছি যে আমাদের বেশিরভাগ প্রাইম ট্যুরিস্ট হাবগুলোতে বেসিক এমিনিটিস, লেজার স্পেসেস, কোয়ালিটি হ্যাং আউট জোনস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হোটেলস ও কাফের যথেষ্ট অভাব রয়েছে। এই ট্যুরিস্ট হাবগুলোকে বিশ্বমানের করে তুলতে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং পিপিপি মডেল অ্যাট্রাক্ট করার জন্য, বিশেষ করে হসপিটালিটি ও হোটেল ইনফ্রাস্ট্রাকচারে করতে সরকারের কি কোনো টার্গেটেড পলিসি বা ইনসেন্টিভ প্যাকেজ দেওয়ার পরিকল্পনা আছে? প্রথমত ধন্যবাদ আপনাকে। আমি দেখবেন যে আমাদের পলিসি লাস্ট যেটা বলেছিলাম, পার্টনারশিপ ফর প্রগ্রেস, এর মধ্যে এই কথাটা আছে যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাব। 1, 2 নম্বর বিষয় হয়েছে যে ট্যুরিজমের ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমরা ইতিমধ্যে ড্রাফট করেছি এবং তার আগে হোটেলিয়ার্স থেকে শুরু করে সমস্ত ধরনের এজেন্সির সাথে, অ্যাসোসিয়েশনের সাথে বসে এটা ড্রাফট করা হয়েছে। সেখানে ফ্লোর এরিয়া থেকে শুরু করে আরও যে বিষয়গুলো, ইনসেন্টিভের ব্যাপার থেকে শুরু করে, ইজ অফ ডুইং বিজনেসের থেকে শুরু করে, জমির প্রশ্নে আমরা আমাদের ট্যুরিজমের হাতে থাকা ল্যান্ড মানে সেটাকে আমরা ইন্ডাস্ট্রির কাছে নিয়ে আসব এবং ইন্ডাস্ট্রি ক্যান ডিসাইড তারা কি করবে। আজকেই আমাদের সারা দেশের যত বড় হোটেলিয়ার্সরা আছেন, যারা হোটেল চেইন যারা আছে আমাদের মার্কেটে, তাদের সাথে 5 স্টার হোটেল যারা করেন তাদের সাথে আজকেই সন্ধ্যায় আমার মিটিং আছে এবং আমি আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে শুধুমাত্র 5 স্টার হোটেল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কিছু সংখ্যায়, আজকের দিনে যা আছে তার থেকে অধিক সংখ্যায় নিয়ে আসা শুধু নয়, যে পরিমাণ রুম আমরা তৈরি করতে পারবো সেটা অন্য রাজ্য সাথে আমি বলবো তুলনীয় হবে, কিংবা আমি বলবো তার থেকে এগিয়ে থাকবে। লাস্ট যে প্রশ্নটা আপনি করেছেন যে অ্যামিনিটিস, আমরা 1000 অ্যামিনিটিস সেন্টার আমরা তৈরি করব,
ট্যুরিজম স্পট হিসাবে যেগুলো চিহ্নিত, ইতিমধ্যে আমি 23 জন ডিএম এর সাথে মিটিং করেছি। আগামী 10 তারিখ আমি 23 জন এডিএম সাহেবদেরকে নিয়ে বসবো এবং তাদেরকে বলা হয়েছে পথের সাথীর মতন মুখ থুবড়ে পড়া সিদ্ধান্ত নয়, তারাই আমাদের অর্থাৎ গ্রাউন্ড লেভেল ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্যুরিজম সেন্টারে বা স্পটে কোন কোন জায়গায় অ্যামিনিটি সেন্টারগুলো তৈরি করলে ট্যুরিস্টদের খুশি হবে, সেই রকমভাবে আমরা একটা প্ল্যানিং করেছি। আই হোপ কি আপনার দুটো প্রশ্নের ক্ষেত্রে অন্তত কিছুটা আমি উত্তর দিতে পারলাম। না আমাকে আমি আই এম ভেরি হ্যাপি। আচ্ছা আচ্ছা, এবার আমাদের পরের জনের কাছে যেতে হবে, কারণ আমাদের সময়টা অনেক কমে আসছে, প্রশ্ন প্রচুর শঙ্করদার জন্য। মিস্টার বড়াইক। মাননীয় পর্যটন মন্ত্রী আমাদের শঙ্করদা, আপনাকে নমস্কার, প্রণাম। দেখো, এই পর্যটন নিয়ে শঙ্করদার যে ডাইনামিজমটা আমি তো উত্তরবঙ্গের একদম কালচিনি জয়ন্তী বক্সারে বাড়ি আমাদের এই ট্যুরিজম সেক্টরে উত্তরবঙ্গ এবং অজন্তা পাহাড় পুরুলিয়ার এই বিশাল সেক্টর যেগুলোতে জঙ্গল পাহাড় সামান্য কিছু জায়গায় আছে, এই জায়গাগুলোতে কিন্তু সত্যিকারের ট্যুরিজম নেগলেক্টেড ছিল। শঙ্করদা 107 দিনে যে একটা গতি ধারা পরিবর্তনের জায়গা দিয়েছে, অনেক পশ্চাৎপদতাগুলোকে ধীরে ধীরে তুলতে হবে, সময় লাগবে। আমার একটা মূল প্রশ্ন যেটা, যে কথার মধ্যে শঙ্করদা একটা পরিস্থিতি করলেন যে লাস্ট 15 বছরের একটা বড় অংশ আমি দেখেছি ওখানকার পরিবেশ নিয়ে উনি লড়াই করেছেন। আমি যদি ভুল না হই, কোনো একজন শ্রমিক নেতা সেবকে জঙ্গল এবং চা বাগানের জমি দখল করে একটা রিসোর্ট বানিয়েছিল, সেটাও আপনার উদ্যোগে বেআইনি, ওটা ভাঙা শুরু হয়েছে এবং সেটা দুদিন আগেও একটা প্রিন্ট মিডিয়াতে দিয়েছিল। এটা আপনার একক লড়াই ছিল এই সময়। আমার প্রশ্ন হলো যে সাবস্টেনেবল ডেভেলপমেন্ট, ধারণযোগ্য, মানে শুধু তো ওখানে ডেভেলপমেন্টটা করলে হবে না, প্রকৃতিকে বাঁচিয়ে, যেভাবে নেপাল বা উত্তরাখণ্ড বা হরকাবাদগুলো উত্তরবঙ্গে আসছে, যে এই যে টি ট্যুরিজম এবং হোম ট্যুরিজম, যেটা ভিলেজ ট্যুরিজম, যে ভিলেজ ট্যুরিজমগুলো টোটাল ট্যুরিজমের 62% কন্ট্রিবিউটার ইকোনমিতে, যেই ভিলেজ ট্যুরিজমগুলো ওখানকার আদিবাসী বা সাধারণ মানুষের সাথে রিলেটেড, তাদের বাড়িকে কেন্দ্র করে করা হয় এবং তাদের সাথে এথনিক ফুড কালচারটাকে প্লে করে অ্যাট্রাক্ট করা হয় এবং শহরের মানুষ কম পয়সায় সেখানে যেতে পারে, সেটা নিয়ে আপনাদের কি ভাবনা? লোকাল কালচারটাকে আরো বেশি এনরিচ করা, প্রথম কথা ধন্যবাদ। দুটো ন্যাশনাল ফরেস্ট, একটা মহানন্দা একটা গরুমারা, তার ইকোসেন্সিটিভ জোন নিয়ে একটার তো ডিক্লেয়ার হয়েছে, আরেকটার ফাইনালাইজেশন হওয়ার পথে। যে লড়াই আমি এই সময়কালে করেছি এবং সরকারে আসার পরেও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আশা করি যে তার ফাইনালাইজেশন হয়ে যাবে। আর ঝন্টু বড়াইক অধ্যাপক মানুষ, আমাকে প্রশ্ন করার বদলে আমি ওকে 50 বার প্রশ্ন করি এটা ওটা নিয়ে। আমি শুধু বলবো যে আমাদের হোমস্টে, ভিলেজ ট্যুরিজম, টি ট্যুরিজম, এইগুলো কতগুলো ভাগ আমরা করেছি। আমি একসময় লড়াই করতাম আমরা যে 30% অফ দ্য লিজ ল্যান্ড টি গার্ডেনের, সেটাকে কমিয়ে 15%-এ নিয়ে আসা, এবং সেই 15%কে কিভাবে টি গার্ডেন ওয়ার্কারদের এমপ্লয়মেন্ট জেনারেশন বা তাদের আর্থিকভাবে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তার একটা বিশদ পরিকল্পনা আমরা করেছি। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে গার্ডেনের সাথে কথা হয়েছে, তাদের যে বাংলোগুলো আছে, চা বাগানে এসে একদিন থাকুন, দুদিন থাকুন, তার সাথে কিভাবে ওখানকার টি ওয়ার্কারদেরকে আমরা অ্যাটাচ করতে পারি সেটা নিয়ে আমরা ভেবেছি। আমরা ভেবেছি যে এই 15% জমি, এখানে কিছু হোমস্টে করবার ক্ষেত্রে টি গার্ডেন ওয়ার্কারদেরকে প্রায়োরিটি দেওয়া। আমরা এইবার যেটা এমএসএমইর ক্ষেত্রে, যে এক হচ্ছে সফট লোন, দুই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এই দুটোকেও ব্যবহার করে এদের কিভাবে আর্থিক মান উন্নয়ন করা যায় তার চেষ্টা করছি। আমি কথা দিচ্ছি, যে বিষয়গুলোকে নিয়ে এতদিন কাজ করা হয়নি আমাদের ডিপার্টমেন্ট, এমনকি আমরা ভিভি রামজি বিকশিত ভারত রামজিকে ব্যবহার করে এমপ্লয়মেন্ট জেনারেট করা হবে টি ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে সামনে রেখে। এই কথা অন্তত আজকে মঞ্চে আপনাদের সামনে কর্মসংস্থানের একটা আশ্বাস, সেটা একটা অনেক বড় পাওনা। প্রফেসর আরশাদ। শুভ অপরাহ্ন সবাইকে। শঙ্করদা, কংগ্রাচুলেশনস, 100 দিন হয়েছে। শঙ্করদা, আমরা এমন একটা প্রজন্ম যেটা রাজস্থান দেখার আগে সত্যজিতের
গল্পে রাজস্থানটা চিনেছি আমরা, আমার একটা প্রজন্ম যে শ্রীলঙ্কা জানি না, কিন্তু রামায়ণের সিরিয়াল দেখে শ্রীলঙ্কার ব্যাপারে। সো ট্যুরিজমটা, ট্রাভেলটা বাঙালির জন্য একটা খুব আবেগের বিষয়, শুধু একটা লেজারলি অ্যাক্টিভিটি নয়। আমার এখানে দাঁড়িয়ে অলমোস্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আপনি দিয়ে দিয়েছেন। আমার দুটো প্রশ্ন, প্রথম হলো গিয়ে আমাদের আমাদের স্টেটের যে পোটেনশিয়ালটা রয়েছে সেটা শুধুমাত্র এতদিন আগের থেকে যেটা দেখানো হচ্ছিল সেটা ছিল অ্যাডভেঞ্চারাস আর প্রাইমারিলি হেরিটেজ ইয়েটা। এবার কালচার, হেরিটেজ, হিস্ট্রি, এই জিনিসগুলো আমাদের প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে আমাদের রাষ্ট্রে, আমাদের রাজ্যে, সেটা বারংবার সেটাকে নেগলেক্ট করা হচ্ছিল। সেটা নিয়ে আপনাদের কি রোড প্ল্যান রয়েছে, সেটা প্রথম। দ্বিতীয়, অ্যাজ আ ফ্রিকুয়েন্ট ওয়ান্ডারলাস লোক যে ঘুরতে ভালোবাসে, উত্তরবঙ্গে ছেলে, আমি ঘুরতে ভালোবাসি, সব জায়গায় দেখতে ইচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে আমরা কম্পেয়ার করি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে ওয়েবসাইটস রয়েছে বা সেই পলিসিসগুলো রয়েছে, সেটা অন্যান্য স্টেটের থেকে অনেকটা কমপ্লিকেটেড, ওয়ান স্টপ সলিউশন নেই। সেটা নিয়ে আপনার কি একদম এই মন্তব্য প্রশ্নটা রয়েছে? আমিও রেখেছিলাম ওয়েবসাইট পলিসিটা নিয়ে। বললাম যে ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইট অলমোস্ট কমপ্লিটেড, ডান। আমরা সেটাকে লঞ্চ করব, হয়তো 4 তারিখেও করতে পারি, বা এর মধ্যেই, সেপ্টেম্বরের মধ্যেই আমাদের ওয়েবসাইট, অ্যাপস, আপনারা শুনলে ভালো লাগবে যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মিলিয়ে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিপার্টমেন্টে মাসে কিছু দিন নির্দিষ্ট করেছি, সেই দিনে আমাদের পুরো ডিপার্টমেন্টের সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে তারা উপস্থিত থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি WTTCL এর যে কাউন্টারগুলো থাকবে সেখানে একটা ইউনিফর্ম ড্রেস থাকবে, অর্থাৎ ওই ড্রেস দেখে এভরিবডি ক্যান রেকগনাইজ যে তারা হচ্ছে WTTCL এর সাথে যুক্ত। এই যে আপনি বলছেন কালচার, সেই কালচারকে প্রমোট করবার জন্য এবার আমাদের দুর্গাপুজোকে আমরা একটা মূল ফোকাল জায়গায় রাখতে চাইছি, যেটাকে সামনে রেখে সারা পৃথিবীতে ভারতবর্ষের সংস্কৃতিকে এবং ভারতবর্ষের পর্যটনকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। অ্যাডভেঞ্চার, হেরিটেজ এর বাইরে যদি আমি যদি একজন সাধারণ অভিজ্ঞতা নিয়ে আমি যেটুকু বুঝেছি, there are lot of ideas, but we need to select those ideas which is fruitful in terms of revenue generation and employment generation. আমি এমন কিছু করলাম যেটা পরবর্তীকালে পর্যটকদেরকে আকর্ষণ করলো না, আইডিয়াস হিসাবে দ্যাট ক্যান বি অ্যাপ্রিসিয়েবল, বাট ইন আ রিয়েলিস্টিক ম্যানার সেটা কিন্তু আমাকে পর্যটনকে বুস্ট আপ করবে না। ফলে কালচারের ক্ষেত্রে ধরুন আমাদের এখানে সমস্ত মনীষীদের বাড়ি, তাদেরকে সামনে রেখে আমরা একটা সার্কিট করব। সেই সার্কিটটা আমরা কাদের কাছে নিয়ে যাব? আমি তো সেই সার্কিটটা সবার কাছে নিয়ে গেলে লাভ হবে না, আমাকে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের কাছে নিয়ে যেতে হবে, ওয়ার্ল্ডে যেখানে এই নিয়ে পড়াশুনো হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে। ফলে আমি প্রোডাক্ট তৈরি করবার আগেই আমি প্রোডাক্টের মার্কেটিং নিয়ে ভাবছি, যে আমি প্রোডাক্টটা তখনই তৈরি করব তার ফুল মার্কেটিং যদি আমি করতে পারবো, তাহলেই আমি সেই ধরনের কাজে এগোবো। মানে এটাই হয়তো পরিপূর্ণ প্ল্যানিং, কারণ লাভটা আমাকে দেখতেই হবে। লাভ না হলে আমি এই শিল্পটাকে চাঙ্গা করতে পারবো না, পর্যটন শিল্পটাকে চাঙ্গা করতে পারবো না। মিস্টার ব্যানার্জি। থ্যাংক ইউ শঙ্করদা, অনেকক্ষণ ধরে শুনছিলাম, খুব সুন্দর লাগছিল আপনার প্রতিটা কথা। আমার খুব ছোট প্রশ্ন, সেটা হলো ট্যুরিজম অ্যাজ এ প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাইছেন মার্কেটে, উইচ ইজ ওয়েলকাম। বিজনেস অফ ট্যুরিজম আমরা সবাই বুঝি, ট্যুরিজম অ্যাজ এ বিজনেস আপনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, দুর্দান্ত ব্যাপার। কালচারাল পার্টটাকে যেটা আমরা সেল করার কথা আপনিও ভাবছেন, আমরা সবাই ভাবছি, ইন্টারন্যাশনাল পোডিয়ামে একটা বড় ডিমান্ড আছে অ্যাবাউট স্পোর্টস ট্যুরিজম, অ্যাবাউট মেডিকেল ট্যুরিজম, এখন হয়েছে ওয়ার ট্যুরিজম, মানে যেখানে যুদ্ধ হচ্ছে সেটা লোকে যুদ্ধ দেখতে যাচ্ছে। সো আমাদের এখানে যখন আমরা ট্যুরিজম অ্যাজ এ চ্যাপ্টার অফ স্টাডি বা পড়াশোনার একটা অংশ হিসাবে ভাবতে চাই, সেটা নিয়ে কতটা আপনারা ভাবছেন? অফকোর্স এটা যদি আমাকে একটু জানাতে পারেন বা আমাদের সবাইকে, ট্যুরিজম অ্যাজ এ এডুকেশন সাবজেক্ট, ট্যুরিজম নিয়ে যাতে মানুষ পড়াশোনা করে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অফ ট্যুরিজম আগামী দিনে আমরা তৈরি না করতে পারলে পুরো প্রচেষ্টাটাকে নিয়ে যারা এগিয়ে যাবে সেই সংগঠনটাকে তো তৈরি করতে হবে। খুব ভালো প্রশ্ন। প্রথমত আমি সাধারণভাবে ক্যাবিনেট অ্যাপ্রুভাল না থাকলে আমি কোনো কিছু বলি না। শুধু এইটুকু বলে রাখি, উত্তরবঙ্গে একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আমরা তৈরি করছি। আমরা উত্তরবঙ্গের 2টি কলেজে প্রাথমিকভাবে ট্যুরিজমের ডিগ্রি কোর্স আমরা চালু করছি,
এমএসএমইর মধ্যে দিয়ে আমরা ট্যুরিজম সার্কিটের স্কিল ডেভেলপমেন্ট তৈরি করছি এবং ভবিষ্যতে এই যে কথাগুলো এসছে না, এই যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস ট্যুরিজম আমাদের খুব সাম্প্রতিক ভবিষ্যতে আমরা আমাদের দার্জিলিংয়ে এই ওয়েলনেস হাব মানে স্পোর্টস মেডিসিনের অঙ্গ হিসাবে সেখানে আমরা একটা বিশাল প্রাইভেট কোম্পানি তাদের সাথে কথা হয়েছে, তারা সেখানে একটা বড় ধরনের রিসর্ট তৈরি করছেন। যারা ধরুন কোনো প্লেয়ার তার কিছুদিনের মেডিকেল রেস্টের দরকার, তো সেইগুলো কাজ হচ্ছে। আমি বারবার করে চেষ্টা করেছি যে কোন কোন কর্নারে আমাদের পর্যটকরা আসেন, এবং পর্যটক মানেই শুধু লেজার নয়, পর্যটক মানে যদি সে শারীরিকভাবে সুস্থ হতে চান সেটাও একটা পর্যটনের অংশ। ফলে পর্যটনের বিভিন্ন দিক, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হাই এন্ড ট্যুরিস্ট থেকে শুরু করে পর্যটনের বিভিন্ন চ্যাপ্টার, সেগুলোকে এক্সপ্লোর করা হবে এবং তার জন্য পর্যটনের যে বিজ্ঞান সেই বিজ্ঞানকে হাতে রেখেই এই কাজগুলো করা হবে।